বেশি অভিনয় করো না তো বৌমা, সংসারে এইটুকুই তো কাজ। আমরা বোধহয় করিনি। দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্যাসের ওপর একটু রান্না করবে, তাও তোমার অসুবিধা হচ্ছে। তাও যদি বুঝতাম, তোমার 8-9 মাস চলছে, সবে মাত্র 5 মাস চলছে। দেখে মনে হচ্ছে অনেক কষ্ট হচ্ছে। নাও নাও, তাড়াতাড়ি হাত চালাও দেখি। ওদিকে ছোট বৌমা চলে এলো অফিস থেকে। যে সে মেয়ে নয়, কিন্তু মিথিলা ব্যাংকের ম্যানেজার বুঝলো তোমার মতো বাড়ি বসে থেকে সারাদিন শুয়ে বসে এমন কুহায় না তো কত দায়িত্ব তার। শাশুড়ি রেহেনা বেগমের কথাগুলো কিচেনের দেওয়ালে ধাক্কা খেয়ে চারপাশের বাতাসে ছড়িয়ে পড়ল। প্রতিটা শব্দের ধরন যে কতখানি তা সুমনা গত 2.5 বছর ধরে ভালো করেই জানে। উনুনের ওপর কড়াইয়ে তেলটা ফুটিয়েছে উঠছে। রেহেনা বেগম পিঠ ঘুরিয়ে ড্রয়িং রুমের দিকে পা বাড়াতেই সুমনা আস্তে করে এক হাত দিয়ে নিজের পেটের পাশে চেপে ধরল। 5 মাস পুরো হতে চলেছে। ডাক্তার পরিষ্কার বলে দিয়েছেন শরীরের দুর্বল হিমোগ্লোবিন আশ্চর্যজনকভাবে কম। যতটা সম্ভব বিশ্রাম নিতে, কিন্তু এই বাড়িতে বিশ্রামের কথা বলা মানে যে মস্ত বড় অপরাধ করে ফেলা। সুমনা একটা গভীর শ্বাস নিলেন। প্রেসার কুকারের শিশি বাজার আগেই সে আঁচটা কমিয়ে দেয়। শাশুড়ির বোধগম্য নতুন কিছু নয়। যখনই ছোট বৌমা মিথিলার প্রসঙ্গ আসে, তখনই সুমনার ভূমিকায় এই সংসারে একেবারেই তালানিতে এগিয়ে গিয়ে ঠেকে। মিথিলা প্রাইভেট ব্যাংকের ম্যানেজার, মাস শেষ ভালো টাকা ঘরে আনে। তার সকলে বরে নোর তারা থাকে। সন্ধ্যায় ফিরে আসার পর এক কাপ চা এগিয়ে দিতে হয়। আর সুমনা সেই গৃহিণী, সকালে সবার আগে ঘুম থেকে উঠে থেকে শুরু করে রাত রান্নাঘরে সব বাসন কেস ধোয়া পর্যন্ত যার কাজ, তা সময়ের কোনো হিসাব এই সংসারে পাত্তায় কোথাও লেখা থাকে না। বৌমা, চাটা কি বসাইছো? মিথিলা কিন্তু আর 10 মিনিটের মধ্যে চলে আসবে। বসার ঘর থেকে রেহেনা বেগমের গলার আবার ভেসে এলো, হ্যাঁ মা, দুধ বসিয়েছি, আজ কমিয়ে রেখেছি। সুমনা গলা চড়িয়ে জবাব দিল, যদিও তার স্বরটা কিছুটা কাঁপছিল। রান্নাঘরের ছোট জানলাটা দিয়ে পাশের বাড়ির ছাদটুকু দেখা যায়। সুমনা কড়াইয়ে মশলা ঢেলে দিয়ে খুন্তিতে নাড়তে লাগলো। তার পেটের ভিতর এক মৃদু টানা অনুভব হচ্ছে। বেশি কিছুক্ষণ ধরে এক টানা দাঁড়িয়ে কাজ করায় কোমরের থেকে একটা ব্যথা ধীরে ধীরে পায়ের দিকে নেমে যাচ্ছে, কিন্তু এখন হাত গুটিয়ে বসে থাকার উপায় নেই। মিথিলা এলে তার জন্য আলাদা করে স্যান্ডউইচ বা বিকালের জল খাবার বানাতে হবে, কারণ মিথিলা সবারই খাবার পছন্দ করে না। আর রেহেনা বেগম চান ছোট বউ যেন বাড়ি ফিরে এক মুহূর্ত না ভেবে যে তাকে অবহেলা করা হচ্ছে। বাইরে দরজার বেল বেজে উঠল। তার মনে মিথিলা চলে এসেছে। কিছুক্ষণের মধ্যেই ড্রয়িং রুম থেকে রেহেনা বেগমের মিহি ও স্নেহ ভরা স্বর শোনা গেল, মিথিলা এলে মা? খুব ক্লান্ত লাগছে বুঝি আজ? কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে নাও। সুমনা চা করছে। পায়ের শব্দ শোনা মাত্রই সুমনা টের চায়ের কাপ আর জল খাবার সাজাতে শুরু করলো। মিথিলা রান্নাঘরের সামনে এসে দাঁড়ালো। হাতে দামি হ্যান্ডব্যাগ, পরানো স্কেল করা শাড়ি, চেহারায় সারাদিনের কাজের একটা স্পষ্ট ছাপ। আপা চা তৈরি? মিথিলা হালকা হেসে জিজ্ঞাসা করলো। হ্যাঁ মিথিলা, এই তো নিয়ে আছি, তুমি বসো। সুমনা টেটা হাতে তুলে নিতে নিতে বলল, আচ্ছা, আমি একটু ফ্রেশ হয়ে আছি বলেই মিথিলা নিজের ঘরের দিকে চলে গেল। সুমনা টেটা নিয়ে ড্রয়িং রুমের টি টেবিলে রাখলো। রেহেনা বেগম সোফায় বসে টিভি দেখছিলেন। কাপ দুটো টেবিলে রাখার সময় সুমনার হাতের আঙ্গুল সামান্য কেঁপে উঠল। টের গায়ে কাপের
ঠক্কা লেগে একটু টুং করে শব্দ হলো। রেহেনা বেগম সাথে সাথেই টিভির দিকে চোখ রেখেও বলে উঠলেন, সাবধানে করো বৌমা, জিনিসপত্র দাম আছে। আর শোনো, রাতের রান্নায় মাছের ঝালটা যেন বেশি ঝাল না হয়। মিথিলার গ্যাস্ট্রিকের সমস্যা আছে জানো তো, ওর শরীর খারাপ হলে পুরো ব্যাংকের কাজ আটকে যাবে। সুমনা সোজা হয়ে দাঁড়ালো, শাশুড়ির দিকে একবার তাকালো। রেহেনা বেগমের চোখ মুখ কোনো হিংসা বা বিদ্রোহ নেই, সেখানে রয়েছে শুধু এক ধরনের স্বাভাবিক অবহেলা, যেন সুমনার কোনো আলাদা অস্থিরত্বই নেই। তার অসুস্থতা বা ক্লান্তি বলতে কিছুই থাকতে পারে না। মা, আমি বলছিলাম কি, রাতে মিথিলার জন্য আলাদা কিছু করতে হলে বলুন, আমি ঝালটা হালকা করেই করছি। তবে আমার শরীরটা একটু ভালো লাগছে না। ভাতটা বসিয়ে দিয়ে আমি কি কিছুক্ষণ শুতে যাব? সুমনা খুব সংগত ও শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো। রেহেনা বেগম এবার চোখ তুলে তাকালো। তার চোখের এক মুহূর্তের জন্য বিরক্তি ফুটে উঠল। আবার শুতে যাবে? এই তো কিছুক্ষণ আগে ঘর থেকে বেরোলে, ডাক্তার তো হাঁটা চলা করতে বলেছে। এভাবে সারাদিন শুয়ে থাকলে বাচ্চা জন্মাবে কি করে? আমাদের সময় তো আমরা 9 মাস পর্যন্ত ধান সিদ্ধ করেছি, সংসারের সব কাজ করেছি। কখনকার মেয়েদের একটু কি হলেই শুয়ে পড়া বাহানা। কথাটা শুনে সুমনার বুকের অভিমানের ভরে এলো, কিন্তু সে কোনো তর্ক করলো না। উত্তর দেওয়া মানে নিজের শান্তির অপচয় করা। সে চুপচাপ আবার রান্নাঘরের দিকে হেঁটে গেল। দরজার কাছে এসে সে নিজের প্লেট আরেকবার হাতে রাখলো। ভেতরে ছোট প্রশ্নটা যেন হালকা নড়ে উঠল। সুমনা একটা দীর্ঘশ্বাস ফেলে উনুনের দিকে নজর দিল। সব কাজ শেষ করতে করতে রাত 8টা বাজবে। তারপর স্বামী শাহেদ কাজ থেকে ফিরল। শাহেদ মানুষটা খারাপ নয়, কিন্তু মায়ের সামনে সে সবসময় চুপ থাকে। সুমনার কষ্টটা সে হয়তো একা ঘরে বুঝতে পারে, কিন্তু সবার সামনে শাশুড়ির ওই কথার উপর কথা বলার সাহস তার নেই। সুমনা তরকারির কড়াইয়ে ঢাকনাটা সরিয়ে দিল। নজর ভেতরের যে কষ্ট আর অপমান জমে উঠল, সেটাকে সে অপদস্থ এক পাশ সরিয়ে রাখল। তবে সে জানে এই নীরবতা চিরকালের জন্য নয়। শরীরের যন্ত্রণা সহ্য করা যায়, কিন্তু প্রতিদিনের এই তুচ্ছ তাচ্ছিল্য আর মানসিক চাপ সহ্য করার একটা সীমা থাকে। সেই সীমার কাছাকাছি সে যেন প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাচ্ছে। রাত 8:30 নগদ বাইরের দরজায় কড়া নাড়ার শব্দ হলো। সুমনা তখন উনুনের আঁচ নিভিয়ে কড়াই নামাচ্ছিল। থালা বাসন ধোয়ার পর শরীরটা আর সইছিল না। কোমরের নিচ থেকে পা দুটো যেন অবশ হয়ে আছে। শাশুড়ি রেহেনা বেগম আগেই নিজের ঘর থেকে বেরিয়ে এসে দরজা খুলে দিলেন। শাহেদ ভেতরে ঢুকলো। সারাদিনের কাঠফাটা রোদ আর জমে ওঠে সে তার মুখটা কালচে দেখাচ্ছে। কাঁধের ল্যাপটপের ব্যাগটা সোফায় রেখে সে এক গ্লাস পানির নিজের ড্রয়িং রুমে দিকে পা বাড়ালো। এত দেরি হলো আজ? গাড়ি পায়নি নাকি? রেহেনা বেগম ছেলের হাত থেকে কোটটা নিতে নিতে জিজ্ঞাসা করলেন। না মা, রাস্তায় ডিআইপি মোডেন ছিল, তাই জমে আটকে ছিলাম। শাহেদ হালকা শ্বাস ফেলে বলল। সুমনা রান্নাঘর থেকে পানির গ্লাস নিয়ে ড্রয়িং রুমে এলো। শাহেদের দিকে এক গ্লাস বাড়িয়ে দিতেই শাহেদ সুমনার ফ্যাকাশে মুখের দিকে তাকালো। চোখের নিচে কালচে ছাপ, কপালে হালকা ঘামের ফোঁটা। শাহেদ কিছু বলতে গিয়েও থেমে গেল। মায়ের উপস্থিতিতে সে সাধারণত খোলামেলা কথা বলতে সংকোচ বোধ করে। শাহেদ পানির গ্লাস চুমুক দিয়ে জিজ্ঞাসা করলো, তোমার ছোট ছেলের বউ কোথায়? ঘরে ল্যাপটপ নিয়ে বসে কাজ করছে, বস্তকও আইডিট চলছে না। মেয়েটার নাও খাওয়ার সময় নেই। রেহেনা বেগম আফসোসের সুরে টেনে বললেন। কথাটা সুমনার কানে গেল, কিন্তু সে কোনো প্রতিক্রিয়া দেখল না। শুধু গ্লাসটা ভেতর
নেওয়ার জন্য দাঁড়িয়ে রইল। শাহেদ এইবার সুমনার দিকে তাকালো, তারপর মায়ের দিকে চেয়ার ধীরে সুস্থে বলল, মা, সুমনার শরীরটাও তো একদিন ধরে ভালো যাচ্ছে না, ডাক্তার একটু সাবধানে থাকতে বলেছেন। রেহানা বেগমের মুখের ভঙ্গি সাথে সাথে বদলে গেল। আমি কি তাকে ভারী কাজ করতে বলেছি? নিজের সংসারে রান্নাটুকুই তো করেছে। আমরাও গর্ভবতী হয়েছি শাহেদ। এভাবে এটুক পরপর জিরানো অভ্যাস করলে শরীর আরও ভারী হয়ে যাবে। শাহেদ আর কথা বাড়ালো না। মায়ের সাথে তর্ক করা তার পক্ষে অসম্ভব নয়। ছোটবেলা থেকেই সে মায়ের সিদ্ধান্তকে মেনে নিয়ে অভ্যাস। সে গ্লাসটা সুমনার হাতে ফিরিয়ে দিয়ে চুপচাপ নিজের ঘরের দিকে হেঁটে গেল। সুমনা পানির গ্লাসটা নিয়ে পেছনে পেছনে ঘরে ঢুকলো। ঘরে ঢুকে শাহেদ শার্টের বোতাম খুলতে খুলতে বলল, আজ খুব কষ্ট হচ্ছে সুমনা। সুমনা বিছানার এক পাশে বসে আস্তে করে বলল, কষ্টর কথা বলতে তা লাভ নেই মা, ভাবেন আমি বাহানা করছি। মা তো পুরনো আমলের মানুষ, ওনার চিন্তাভাবনা আলাদা। তুমি একটু সামনিয়ে নাও। শাহেদ তয়লাটা কাঁধে নিতে নিতে বলল, আর কয়টা মাসই তো, তারপর সব ঠিক হয়ে যাবে। সুমনা শাহেদের দিকে তাকালো। এই এক কথা সে গত 5 মাস ধরে শুনে আছে। একটু মানিয়ে নাও। মহা অনুভূতির এই হালকা এলোপ দিয়ে যে প্রতিদিনের অপমান আর ক্লান্তি ঢাকা যায় না, তা শাহেদকে বোঝানো অসম্ভব। রাত 9টায় সবাই খাবার টেবিলে বসলো। টেবিলের এক পাশে মিথিলা এসে বসলো। পরানো সুতি 3 পিস, মুখে সারাদিনের কাজের ক্লান্তি থাকলেও তার চলাফেরায় একটা আত্মবিশ্বাস পরিষ্কার। রেহানা বেগম নিজে দাঁড়িয়ে মিথিলার পেটের ভাত আর কষা মাংস বেড়ে দিলেন। আজ ব্যাংকে খুব চাপ ছিল মিথিলা। রেহানা বেগম আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলো, মিথিলা পানির গ্লাসে হাত নিয়ে বলল, হ্যাঁ মা, রোজিনাল ম্যানেজার এসেছিল নতুন ব্রাঞ্চ খোলার বিষয়ে কিছু স্ট্র্যাটেজি মিটিং ছিল। আমাকে হয়তো সামনের মাসে ঢাকা মেইন অফিসে ট্রান্সফার করবে কমিশনারের সাথে। বলিস কি প্রমোশন? রেহানা বেগমের মুখ গর্বে উজ্জ্বল হয়ে উঠল। আমি জানতাম তুই পারবি। এই তো যোগ্য মেয়ের পরিচয়। লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়ালে সমাজের কাছে একটা মান সম্মান থাকে। সুমনা চুপচাপ নিজের প্লেটে সামনে ভাত নিয়ে নাড়াচাড়া করছিল। তার প্লেটে ডালনাটা এখন আবার হালকা হালকা শুরু হচ্ছে। রেহানা বেগম মাছের ঝোল বাটিতে এগিয়ে দিয়ে হঠাৎ থেমে গেল। সুমনা, তরকারিতে লবণ এত কম কেন? আর ঝালটাও কেমন পানি পানি লাগছে, ঠিক মতো কষাওনি নাকি? মিথিলা এক চরম ঝাল নিয়ে খেয়ে বলল, না মা, ঠিকই আছে। আমার জন্য ঝাল লবণ কম হওয়াই ভালো। ভালো মানে তুমি সারাদিন খেটে আসবা আর ঘরে এসে মুখ ব্রোচে এমন খাবার পাবো না। বৌমার মনে থাকে কথা যেন সারাদিন ঘরে বসে থাকেও যদি রান্নাটা ঠিক মতো না হয়, তবে আর কি দায়িত্ব পালন করছো? রেহানা বেগমের গলার সম্পুষ্ট আসনাত্ম সুমনা পেটের দিকে তাকিয়ে রইল। সে বলতে পারত যে আজ মাথা ঘোরার কারণে সে দুবার রান্নাঘরের মেঝেতে বসে পড়ছিল, কিন্তু সে জানতো এই অজুহাত এখানে খাটবে না। শাহেদ প্লেটে হাত ধুতে বলল, মা, ছাড়ো তো, এখন খাওয়া শেষ করো। ছাড়বো কেন? সংসারের সব কাজের একটা দাম আছে শাহেদ। একজন বাইরে খেটে টাকা আনছে, আরেকজন ঘরে থেকে রান্নাটুকু ঠিকমতো করবে না। এটা কেমন কথা? মিথিলা পরিস্থিতি সামনে দিতে বলল, মা, আপনার মনে হয় আজ শরীর খারাপ? থাক না এসব কথা। খাবার শেষ। সুমনা যখন টেবিল পরিষ্কার করছিল, মিথিলা এসে তার পাশে দাঁড়ালো। থালাগুলো গুছিয়ে দিতে দিতে নিচু স্বরে বলল, আপা, আপনি ঘরে যান,
আমি টেবিলটা মুছে থালাগুলো বেসিংয়ে রেখে দিচ্ছি। সুমনা অবাক হয়ে মিথিলার দিকে তাকালো। মিথিলার চোখ এখনো কৃত্রিম সহ অনুভূতি ছিল না, কেবল একজন নারীর অন্য নারীর কষ্টের প্রতি একটা অসাধারণ অনুধাবন ছিল। না মিথিলা, তুমি সারাদিন কাজ করে এসেছো, আমি পারবো। সুমনা বলল, আমি টেবিলটা মুছে দিতে পারবো আপা, সমস্যা নেই। আপনার মুখ দেখে মনে হচ্ছে প্রেশার কমে গেছে। ঘরে গিয়ে বসুন। মিথিলা প্লেটগুলো হাতে তুলে নিল। সুমনা আর কথা বাড়ালো না। সে ধীর পায়ে নিজের ঘরের দিকে হেঁটে গেল। ঘরে এসে বিছানায় শুয়ে সুমনার চোখ দিয়ে জলের ফোঁটা গড়িয়ে পড়ে বালিশে শুয়ে গেল। শরীরে ব্যথা সহ্য করা যায়, কিন্তু নিজের অস্থিরতার এই নিয়তি অবহেলনায় সহ্য করা কঠিন। শাহেদ তখন পাশে বসে মোবাইল হাত বেলাচ্ছিল। সুমনার চোখে জল দেখে সে মোবাইলটা পাশে রাখলো। আবার কাঁদছে কেন? সুমনা, মা তো সবসময় খারাপ উদ্দেশ্য বলে না, একটু চওড়া গলায় কথা বলেন। এই তো। সুমনা চোখের জল না মুছে সোজা শাহেদের দিকে তাকালো। তোমার মা খারাপ কি ভালো সেই বিচারে আমি দিচ্ছি না শাহেদ। প্রশ্নটা হলো, এই সংসারে আমার স্থানটা কোথায়? আমি কি শুধু একজন বেতন ছাড়া কাজের লোক, যে অসুস্থ হলেও তার শরীর খারাপ হওয়াটাকে অপরাধ হিসাবে দেখা হবে? শাহেদ কিছুটা বিরক্ত হয়ে বলল, এভাবে বলছো কেন? তুমি এই বাড়ির বড় বউ, সম্মান, তাছাড়া বড় বউয়ের পদবি নিয়ে আমি কি করব? সুমনা উঠে বসলো। কাল আমার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে, হিমোগ্লোবিনের রিপোর্ট দেখানোর কথা। আমি একা যাব? আপনি তো অফিস থেকে এসে নিয়ে যেতে পারি। শাহেদ বলল, না দরকার নেই, তুমি অফিসে ব্যস্ত থাকবে, আবার দেরি হয়ে বাড়িতে কথা শুনতে হবে। আমি একাই যেতে পারবো। সুমনার কণ্ঠ এমন এক দ্রুততা ছিল যা শাহেদ আগে কখনো শোনেনি। ঘরের বাতিটা নিভিয়ে দেওয়ার পর সুমনা অন্ধকার দিকে তাকিয়ে রইল। পেটটা শক্ত হয়ে আছে, ভেতরে নতুন জীবনের মৃদু অনুভূতি। সুমনা মনে মনে প্রতিজ্ঞা করলো যে অবহেলা আর তুচ্ছ তাচ্ছিল্যের মধ্যে সে আজ বেঁচে আছে। তার সন্তানকে সে এই অপমানজনক পরিবেশে ছোঁয়ায় বড় হতে দেবে না। নিজের অধিকারের লড়াইটা তাকে নিজেকেই লড়তে হবে। শাহেদ বা অন্য কারো ওপর ভরসা করে আর লাভ নেই। পরের দিন সকালে দিকটা অন্যদিকের চেয়েও আলাদা ছিল। ইতালি থেকে রেহেনা বেগমের ছোট ছেলে রাফাত দেশে ফিরেছে। টানা 3 বছর পর ছেলে ঘরে আসবে, তাই সকাল থেকেই ঘরে এক ধরনের উৎসব তের জোর। রাফাত প্রবাসে থেকে প্রতি মাসে মোটা অঙ্কের উইলে পাঠায়, আর ছোট বৌমা মিথিলার ব্যাংকের বেতন তা আছেই। এই সংসারে ফ্ল্যাটের কিস্তি থেকে শুরু করে ড্রয়িং রুমে দামি আবস সব কিছুর পেছনতেই ওদের বড় আবদান। ভাই রেহেনা বেগমের পুরো মনোযোগ আছে ছোট ছেলের দিকে। সুমনার শরীরটা সকাল থেকেই খুব খারাপ লাগছিল, মাথাটা ভারী হয়ে আছে। সামান্য হাঁটলো, চোখ মুখের সামনে অন্ধকার নেমে আছে, কিন্তু রান্নাঘরের বিরক্ত নেওয়ার কোনো সুযোগ নেই। রেহেনা বেগম সকাল 8টার মধ্যে রান্নাঘরে এসে হাজিরা দিয়েছেন। সুমনা, চালটা ভালো করে ধুয়ে বসাও। রাফাত পোলাও খুব পছন্দ করে, আর দেশি মুরগির রোস্টটা যেন ঠিকমতো কষানো হয়। রাফাত কিন্তু ইটালি থেকে ফেরার পর স্পষ্ট বলে দিয়েছে, প্লেন থেকে নামতেই মায়ের হাতের রান্না খাবো। শাশুড়ি একটার পর একটা নির্দেশ দিয়েই যাচ্ছিলেন। সুমনা চুলার পাশে দাঁড়িয়ে খুন্তি নাড়ছিল। পা দুটো একদম সই ছিল না। পিঠের দিক থেকে একটা তীব্র যন্ত্রণা ধীরে ধীরে কোমরে জড়িয়ে পড়ছিল।
সে হালকা গলায় বলল, মা সব সামলা, আমি কষিয়ে রেখে দিচ্ছি, শুধু মুরগিটা আর পোলাটা বসাবেলেই হবে। আমি কি ধরা আধা ঘন্টার জন্য একটু ডাক্তার চেম্বার থেকে ঘুরে আসব। সকালের দিকে ভিড় কমে থাকে। রেহেনা বেগম মুখ ঘুরে তাকালেন। তার ভ্রু কুঁচকে গেল। আজকে ডাক্তার কাছে যেতে হবে। রাফাত রিপোর্ট থেকে আর আধা খানেক ঘন্টার মধ্যে চলে আসবে। ও আসার পর সবাই একসঙ্গে বসে খাবো। এই সময় তুমি বাইরে যাবে ছোট বউ। সকাল থেকে ঘরদের গোছিয়ে রাফাতের জামাকাপড় রাখার জায়গা খালি করছে, আর তুমি এই কাজের মধ্যে ডাক্তার দেখাবে। সুমনা আর কথা বাড়ালো না। উত্তর দিতে গেল, আমার দীর্ঘ আলোচনা শুরু হবে। যার শেষ হবে তার আসল সরতা আর বাহানার ওপর দোষ চাপিয়ে সে চুপচাপ কড়াইয়ের কাজ চালিয়ে গেল। সকাল 10:30 নগর। বাইরে টেবিল ব্যাগের চাকা গোড়ায় এবং হাড় ডাকের শব্দ শোনা গেল। রাফাত এসেছে ড্রয়িং রুমে। এক মুহূর্তেই কলবের মুখ ভর্তি হয়ে উঠল। রেহেনা বেগম ছোট ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। মিথিলাও কাজের ফাঁকে বাইরে এসে স্বামীর পাশে গিয়ে দাঁড়ালেন। তাদের হাসি ঠাট্টা আর আবেগঘন মুহূর্তেই শব্দ রান্নাঘর পর্যন্ত ভেসে আসছিল। শাহেদ অফিস থেকে একটু ছুটি নিয়ে এয়ারপোর্টে গিয়েছিল ছোট ভাইকে আনতে। রাফাত সোফায় বসে দামি টেবিল ব্যাগ খুলতেই একে একে বেরিয়ে এলো সবার উপহার। শাশুড়ির জন্য দামি শাড়ি আর সোনার চেন, মিথিলার জন্য ব্র্যান্ডেড পারফিউম আর হাত ব্যাগ, এমনকি শাহেদের জন্য নতুন ঘড়ি। শাহেদ হালকা এসে বলল, এসবের কি দরকার ছিল ফাহাদ? তুই যে শান্তিতে ফিরলি সেটাই তো অনেক। রাফাত বেশ আত্মবিশ্বাসের সাথে হাসলো। কি বলছো ভাই? ইটালিতে রক্ত পানি করা পরিশ্রম করি কিসের জন্য? পরিবারের জন্যই তো। মিথিলা তো কষ্ট করেছে, আর কষ্ট না করলেও সংসার এভাবে গুছিয়ে রাখা যায়। কথাটা খুব সাধারণত শোনালেও এর মধ্যে একটা গভীর অর্থনৈতিক ক্ষমতা দম ছিল, যা ড্রয়িং রুমের উপস্থিত সবাই সন্তুষ্ট টের পেল। শাহেদের সীমিত আয়ের চাকরি দিয়ে এই সংসার দৈনিক খরচ কোনো মতে চালালেও মর্যাদা আর প্রচণ্ড ধরে রাখছে ছোট ছেলের টাকায়। রেহেনা বেগম গর্ব চোখে ছোট ছেলের দিকে তাকিয়ে বললেন, ঠিক বলছিস বাপ, এই সংসারে তোদের জন্যই আজ আমার মাথা উঁচু করে থাকা। সব দায়িত্ব তোদের ঘাড়েই। সুমনা রান্নাঘর থেকে খাবারের বাটিগুলো এনে টেবিলে সাজাচ্ছিল। রাফাত এবার সুমনার দিকে তাকিয়ে বলল, ভাবি কেমন আছেন? শরীর কেমন? ভালো। রাফাত, তুমি ভালো আছো? সুমন মুখে এক চিলতো কৃমিত সৌন্দর্য বজায় রেখে বলল, হ্যাঁ ভাবি ভালো, তবে আপনাকে বেশ রাগা আর ক্লান্তি দেখাচ্ছে। কাজকাম একটু কম করুন। রাফাত সত্য ফোঁসাতে ভাবে বলল। রেহেনা বেগম সাথে সাথে মাঝপথে বলে উঠলেন, কাজের আর কি এমন চাপ রে রাফাত? আজকাল মেয়েরা একটুতেই ক্লান্ত হয়ে পড়ে। সারাদিন তো ঘরেই থাকা হয়। খাবার টেবিলে সবাই বসলো। খাবারের প্রশংসা হলো ঠিকই, কিন্তু আড্ডার কেডি বিন্দুতে রইল রাফাতের ইনকাম আর মিথিলার প্রেমেশন। শাহেদ আর সুমনা যে সেই টেবিলে নিঃশব্দে দর্শক। শাহেদ পেটের দিকে চেয়ে চুপচাপ খেয়ে যাচ্ছিল। নিজের ছোট ভাইয়ের আয়ের দম তাকে মানসিকভাবে এক ধরনের হিম্মতায় ফেলে দিয়েছে, যা সে প্রকাশ করতে পারছিল না। খাওয়া শেষ হতে হতেই বেলা 2:30 বেজে গেল।
বাসনা কোষণ ধুয়ে টেবিল পরিষ্কার করে যখন সুমনা ঘরে ঢুকলো তখন তার মাথা ঘুরছিল। সেই দেওয়াল ধরে ধরে কোনো মতে বিছানায় এসে বসলো। সাহেব তখন ঘরে এসে আয়নার সামনে দাঁড়িয়েছিল। সুমনাকে ওভাবে বসতে দেখে বলল, খুব খারাপ লাগছে। আমার হিমোগ্লোবিনের লেভেল অনেক কমে গেছে সাহেব। গত রাত পেট যেন টানটা হচ্ছিল, তা স্বাভাবিক নয়। সুমনা নিচু গলায় বলল, সাহেব সাত পাতলাতে বলল, তাহলে চলো আজ বিকেলে তোমাকে ডাক্তার কাছে নিয়ে যাই। না, বিকালে রাফাতের শ্বশুরবাড়ির লোক আসবে। মা অলরেডি আমাকে বলেছেন বিকালের নাস্তা আয়োজন করতে। তুমি যদি আমাকে এখন নিয়ে যাও, মা ভাববেন আমি ইচ্ছা করে রাফাতের আসা উপলক্ষে ঝামেলা করছি। শাহেদ কিছুক্ষণ চুপ করে রইল। সে জানে সুমনার কথাটা খুব ভুল নয়। সে মায়ের সাথে তর্ক করে সুমনাকে নিয়ে যাওয়ার মতো সাহস দেখাবে না। শাহেদ আস্তে করে বলল, কাল সকালে আমি অফিস যাওয়ার আগে তোমাকে ডাক্তার ওখানে ড্রপ করে দেব, কেমন? সুমনা শাহেদের দিকে তাকালো। এই মানুষটার ওপর আর কত ক্ষেপ অবিশ্বাস নেই, কেবল এক অদ্ভুত শূন্যতা কাজ করছে। পরের দিন সকালে শাহেদ সুমনাকে ডাক্তার চেম্বারে সামনে নামিয়ে দিয়ে অফিসে চলে গেল। গাউনে কেলা জিস সব রিপোর্ট দেখে পেশি কিছুক্ষণ গভীর হয়ে রইলেন। আপনার হিম্মত গ্যাবিন 7 এর নিচে নেমে গেছে সুমনা। ডক্টর সন্তুষ্ট গলায় বললেন, আপনার গর্ভ বাচ্চাটা প্রেসাব গ্রোথ হচ্ছে না, ইউটিশন পাচ্ছে না, আপনি পাস প্রচণ্ড মেন্টাল সেন্ট আর ফিজিক্যাল ওভার রেডেড সাইন দেখা যাচ্ছে। আপনাকে ইমিডিয়েট ব্ল্যাক বেল্ট আইচেন্ট করতে হতে পারে, আর আবসিউল্ট বেরাসরুন্ট প্রয়োজন। আপনি কি ঘরে কোনো ভারী কাজ করছেন? সুমনা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর খুব শান্ত স্বরে বলল, ডাক্তার ডিম্মো, আমি যদি বেড রেস্ট না থাকি তবে কি হতে পারে? হয়তো বাচ্চাটাকে বাঁচানো ঠিক হয়ে যাব, নয়তো আপনার ডেলিভারির সময় বড় কোনো দুর্ঘটনা ঘটবে। ডাক্তার সিরিয়াস মুখে বলল, আজই আপনার হাজবেন্ডকে ডাকুন। পরিস্থিতি ক্রিটিক্যাল। ডাক্তার চেম্বার থেকে বের হয়ে প্রেসক্রিপশনটা হাতে নিয়ে সুমনা হাসপাতালের করিডোরে এসে দাঁড়ালো। চারপাশের কোলাহল যেন তার কানে পৌঁছাচ্ছিল না। সে এতকাল নিজের কষ্টের তোয়াক্কা করেনি, অপমান নীরবে হজম করেছে পরিবারের শান্তি বজায় রাখার বাহানায়। কিন্তু আজ তার পেটের ভেতর থাকা পুষ্টিকে অস্থিরতার জীবনের প্রশ্ন উঠে এসেছে। সেই দিন নিজের আর সন্তানের জন্য শক্ত না হয়, তবে এই সংসারে কেউ তাদের কথা ভাববে না, শাহেদও না। সুমনা প্রতিশ্রী পাশনটা ব্যাগে রাখলো। মোবাইলটা হাতে নিয়ে সে শাহেদকে ফোন দিল না। সে সোজা একটা রিক্সা ডেকে নিজের বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। সিদ্ধান্তটা সে হাসপাতাল থেকে বের হওয়ার মুহূর্ত নিয়ে ফেলেছে। নিজের আত্মসম্মান আর সন্তানের জীবনের বিনিময়ে এই বড় বইয়ের পদবি আগলে রাখার কোনো অর্থ হয় না, চলবে। গল্পটি অনেক সুন্দর। যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কেমন লাগছে কমেন্টে জানিয়ে দেবেন প্লিজ।